এনায়েতপুর থানায় হামলা, ১৩ পুলিশকে পিটিয়ে হত্যা। এদিকে কাউকে পাশে পাচ্ছেন না শেখ হাসিনা, ভরসা করতে পারছেন না সেনাবাহিনীর উপর। জানাবো আমরা এখনো সময় দিচ্ছি, সহিংসতা নাকি পদত্যাগ, বলছেন নাহিদ ইসলাম। এবং সর্বশেষ জানাবো দেশপ্রেমিক সেনাবাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করাবেন না, বলছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এনায়েতপুর থানায় হামলা, ১৩ পুলিশকে পিটিয়ে হত্যা। সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিএনপি জামাতের নেতা কর্মীদের থানায় হামলা করে কমপক্ষে ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করেছে। রোববার বিকেলে থানা ঘেরাও করে পুলিশ সদস্যদের উপর হামলা করা হয়। পুলিশ সদর দপ্তর এবং রাজশাহী বিভাগের অতিরিক্ত ডিআইটি বিজয় বর্ষাক এই তথ্য নিশ্চিত করেছেন। থানার সামনে ও ভেতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নিহতদের মরদেহ। রোববার সন্ধ্যা ৫:৩০ এই প্রতিবেদন লেখার সময়ই সেখানে পড়ে থাকা মরদেহগুলো উদ্ধার করা হয়নি। জেলা সদর থেকে পুলিশ এনে মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশ সুপার অফিসের সূত্রে জানা গেছে। মরদেহের নাম, পরিচয় বা পদবি শনাক্ত হয়নি। এই ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা আতঙ্কে রয়েছেন। এনায়েতপুর হার্ট কমিটির সহসভাপতি মোক্তার হোসেন বলেন, বেলা ১১টার দিকে ৩ থেকে ৪ হাজার আন্দোলনকারী ও বিএনপি জামাতের নেতাকর্মী থানা ঘেরাওয়ের পর ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে পুলিশ ছাদে উঠে আত্মরক্ষায় রাবার বুলেট, টিয়ারশেল ও গুলি ছুড়লে অর্ধশতাধিক আন্দোলনকারী আহত হয়। পরে তারা থানার ভেতরে ঢুকে পুলিশ সদস্যদের উপর চড়াও হয়। এ সময় দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা দিয়ে পুলিশ সদস্যদের বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। আহত অবস্থায় একে একে সবাই থানা প্রাঙ্গণে বিনা চিকিৎসায় মারা যান। এনায়েতপুর থানায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশিদুল হাসান সিরাজ বলেন, আন্দোলনকারীরা এই মুহূর্তে নেই, দ্রুত মরদেহগুলো উদ্ধার করা দরকার, নতুবা রাতের অন্ধকারে আন্দোলনকারীরা সেগুলো গুম করতে পারে। যতদূর জেনেছি থানায় ৩৬ জন পুলিশের সদস্য ছিলেন, হয়তো আশপাশে আরো কয়েকজন আহত অবস্থায় পালিয়ে বা ভেতরেও থাকতে পারেন, তাদেরও খুঁজে বের করা উচিত। সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, এনায়েতপুর থানার ঘটনাটি মর্মান্তিক। আন্দোলনকারীদের মারধরে নিহত পুলিশ সদস্যদের নাম, পরিচয় ও পদবি শনাক্ত এবং মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। কাউকে পাশে পাচ্ছেন না শেখ হাসিনা, ভরসা করতে পারছেন না সেনাবাহিনীর উপর। দীর্ঘদিন যারা সরকারকে সহায়তা করে আসছিল তাদের অধিকাংশকেই দুঃসময়ে পাশে পাচ্ছেন না শেখ হাসিনা। সেনাবাহিনী ও সরকারের দায়িত্বশীল মন্ত্রীদের নিষ্ক্রিয়তা তাকে কার্যত একা করে ফেলেছে। সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, বাহিনীটির বেশিরভাগ অফিসার ও জওয়ান এই আন্দোলনে ছাত্রছাত্রীদের পক্ষে রয়েছেন। তারা আন্দোলনরত শিক্ষার্থীদের উপর যে কোনো ধরনের সহিংস পদক্ষেপ নিতেও অস্বীকৃতি জানিয়েছেন। গতকাল সেনাবাহিনীর বিশেষ বৈঠকেও সরকার ভুল পদক্ষেপ ও জনগণের মুখোমুখি সেনাবাহিনীকে দাঁড় করিয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বৈঠকে অংশ নেওয়া সেনা কর্মকর্তারা। তবে ৪৬ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার এম ইমরান হামিদ এখনও সরকারের প্রতি তার আনুগত্য প্রকাশ করে সরকার প্রধানের পাশে থাকার কথা জানিয়েছেন। এ নিয়ে ৪৬ পদাতিক ডিভিশনে তার অধীনস্থদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। এর আগে গত সপ্তাহে ব্রিগেডিয়ার এম ইমরান হামিদের নেতৃত্বে ঢাকা ও আশপাশের এলাকায় হামলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এরই মাঝে দেশ জুড়ে আজ সকাল থেকে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনগুলোর সন্ত্রাস ও ধ্বংসযজ্ঞ তাণ্ডব শুরু করেছে। ইতিমধ্যে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় অন্তত ৩২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে আজ সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে কোটা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। কুমিল্লা ও চট্টগ্রাম সেনাবাহিনী জানিয়েছে তারা ছাত্রদের পাশে থাকবেন, কিন্তু সেনাবাহিনী ছাত্রদের পাশে থাকলেও রাজপথে আন্দোলনরত ছাত্রদেরকেই আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশ ও ডিবির বিরুদ্ধে মোকাবেলা করতে হবে। চলমান সংঘাতে সেনাবাহিনী কোনো পক্ষই নেবে না। আন্দোলনকারীদের উপর পুলিশের নির্বিচারে গুলিবর্ষণ ও হত্যার বিষয়ে সরকারের তথ্য প্রতিমন্ত্রী এম এ আরাফাত বলেন, তারা পুলিশকে গুলি করার নির্দেশ দেয়নি। সেই সকল পুলিশের সদস্য গুলি করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেদিকে বিবেচনায় পুলিশ এই মুহূর্তে কেন আন্দোলনকারীদের উপর চড়াও হচ্ছেন তা আসলে পরিষ্কার নয় অনেকের কাছে। সংকটের এই সময়ে সরকারের মন্ত্রণালয় ও নেতাকর্মীদের
মধ্যে ব্যাপক সমন্বয়হীনতা দৃশ্যমান। গতকাল ৩রা আগস্ট সমাজের সর্বস্তরের জনগণ ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সরকারের পদত্যাগ দাবি করেন। সুশীল সমাজ, অভিনেতা, শিল্পী সবাই এই গণহত্যার দায় স্বীকার করে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার পদত্যাগ দাবি করছেন। বিগত 15 বছরের শাসনকালে এমন পরিস্থিতি সরকার প্রধান ও তার দলকে পড়তে হয়নি। গত কয়েকদিন ধরে ছাত্রলীগ গা ঢাকা দিলেও গতকাল রাতভর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে গুজব ছড়াতে দেখা যায়। ছাত্রলীগ তাদের বিভিন্ন সেল ও ইউনিট ব্যবহার করে আন্দোলনকারীদের দেখে নেওয়ার হুমকি ও একদফা কবর দেওয়ার কথা বলে প্রচারণা করে। এর আগে কোনো কিছুতেই ছাত্রলীগের দুই আলোচিত সমালোচিত নেতা সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ইনানকে কোথাও দেখা যায়নি। বেশিরভাগ জায়গাতে সহিংসতার নির্দেশনা দিয়ে তারা তৃণমূল নেতাকর্মীদের মাঠে বা সামনে ঠেলে দিচ্ছেন। আমরা এখনো সময় দিচ্ছি, সহিংসতা নাকি পদত্যাগ, বলছেন নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের উদ্দেশ্য, লক্ষ্য, গন্তব্য পরিষ্কার, বিজয় এবং একমাত্র বিজয়ী আমাদের লক্ষ্য। আমরা এখনো সময় দিচ্ছি। সরকার যদি এখনো সহিংসতা চালিয়ে যায়, আমরা কিন্তু গণভবনের দিকে তাকিয়ে আছি। আপনাকে ঠিক করতে হবে শেখ হাসিনা, আপনি কি এখনো সহিংসতা চালাবেন, রক্তপাত চালাবেন, নাকি ছাত্রদের দফা অনুযায়ী পদত্যাগ করবেন? নাহিদ ইসলাম বলেন, আজ আওয়ামী সন্ত্রাসীরা সরাসরি মাঠে নেমেছে। আওয়ামী লীগ দেশে একটা গৃহযুদ্ধ তৈরি করতে চায়। দেশটা একটা গৃহযুদ্ধের পরিস্থিতিতে ছেড়ে দেওয়া হচ্ছে। ছাত্র জনতা যে কোনো মুহূর্তের জন্য প্রস্তুত। আজ লাঠি তুলে নিয়েছি, যদি লাঠিতে কাজ না হয় আমরা অস্ত্র তুলে নিতে প্রস্তুত। আপনারা প্রতিরোধ করুন, রুখে দাঁড়ান, সন্ত্রাসীদের বাংলাদেশে ছাড়া করতে হবে। তিনি বলেন, আমাদের এক দফা দাবি ঘোষণা হয়ে গিয়েছে, এখন আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা ঘোষণা বাকি। আমাদের যদি গুম করা হয়, খুন করা হয়, গ্রেফতার করা হয়, যদি ঘোষণা দেওয়ার মতো কেউ না থাকে, আপনারা আন্দোলন অব্যাহত রাখবেন। নাহিদ আরো বলেন, আর যদি আমার ভাইয়ের বুকে গুলি করা হয়, আমার বোনদের কেউ আহত হয়, আমরা বসে থাকবো না। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, অলিতে গলিতে প্রতিরোধ ও সংগ্রাম কমিটি গঠন করুন, সেখানেই হামলা হবে, প্রতিরোধ গড়ে তুলুন। নাহিদ ইসলাম বলেন, আমরা এই সরকারকে মানি না। এখন থেকে দেশের নেতৃত্ব দেবে ছাত্র জনতা। ছাত্র জনতার ঘোষণা চূড়ান্ত ঘোষণা। গতকাল এই দেশের বিভিন্ন জায়গায় গণহত্যা হয়েছে, আমার ভাইয়েরা শহীদ হয়েছে, আজকেও হামলা চলছে। আওয়ামী লীগ দেশে গৃহযুদ্ধ তৈরি করতে চায় উল্লেখ করে নাহিদ বলেন, আজ আওয়ামী সন্ত্রাসীরা সরাসরি মাঠে নেমেছে। আওয়ামী লীগ দেশে একটা গৃহযুদ্ধ তৈরি করতে চায়। দেশটা একটা গৃহযুদ্ধের পরিস্থিতিতে ছেড়ে দেওয়া হচ্ছে। ছাত্র জনতা যে কোনো মুহূর্তের জন্য প্রস্তুত। আজ লাঠি তুলে নিয়েছি, যদি লাঠিতে কাজ না হয় আমরা অস্ত্র তুলে নিতে প্রস্তুত। আপনারা প্রতিরোধ করুন, রুখে দাঁড়ান, সন্ত্রাসীদের বাংলাদেশে ছাড়া করতে হবে। তিনি বলেন, আমরা এই খুনি ফ্যাসিস্ট সরকারের বিচার নিশ্চিত করব। এই বাংলার মাটিতে শাহবাগে আমরা এসেছি আজকে। সরকার পতন না হওয়া পর্যন্ত শাহবাগে আমাদের অবস্থান জারি থাকবে। পুনরায় মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হতে পারে। এ ধরনের ষড়যন্ত্র এবার কোনো কাজে লাগবে না। যদি ইন্টারনেট বন্ধ করে দেওয়া, তবু আমরা রাজপথে থাকব। এদিকে আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ আগামীকাল সোমবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি আগামীকাল সারা দেশে থেকে ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার ঘোষণা দিয়েছেন। দেশপ্রেমিক সেনাবাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করাবেন না, বলছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম। দেশপ্রেমিক সেনাবাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় না করাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। তিনি বিজিবি ও সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ইকবাল করিম ভূঁইয়া বলেন, একটি রাজনৈতিক সংকটকে সামরিককরণের যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা এর তীব্র বিরোধিতা করছে। পার্শ্ববর্তী দেশ মিয়ানমার সামরিক সরকারের এমন অপরিণামদর্শী সিদ্ধান্ত সম্পদশালী সেই দেশটিকে আজ ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এই শাসকদেরকে গণহত্যার দায় নিয়ে এখন আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে। এই রাজনৈতিক সংকটকালে আমরা ক্ষমতাসীন সরকারের প্রতি রাজপথ থেকে সশস্ত্র বাহিনীকে তাদের চাউনিতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছে। আমাদের সীমান্ত এই মুহূর্তে অরক্ষিত। ছাত্রদের যৌক্তিক আন্দোলন দমনের জন্য সীমান্ত হতে উল্লেখযোগ্য সংখ্যক বিজিবি সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। এ থেকে উত্তরণের জন্য সশস্ত্র বাহিনীকে অবিলম্বে সেনা ছাউনিতে ফিরিয়ে নিয়ে যে
কোনো আপত্কালীন সংকট মোকাবেলার জন্য প্রস্তুত রাখা প্রয়োজন। অনুরোধ করে বলছে, এই সংকট আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণ করুন। দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি দাঁড় করাবেন না, বলেন সাবেক এই সেনা প্রধান। ইকবাল করিম ভুইয়া বলেন, সংকট বা কোটা সংস্কার আন্দোলনের শুরুটা দেশবাসী দেখেছেন, এর কোনো কিছুই মানুষের স্মৃতি থেকে মুছে যাওয়ার নয়। প্রথম পক্ষ অর্থাৎ শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাচ্ছিল। সারা দেশের শিশু কিশোর ও তরুণরা শত উস্কানি, হামলা ও নির্যাতনের মধ্যেও ধৈর্য ধরে শৃঙ্খলার সঙ্গে আস্তে আস্তে আইন মেনে সামনে পা বাড়াচ্ছিল। বিপরীতে দ্বিতীয় পক্ষ যে উপর্যুপরি উস্কানি দিল, গুন্ডা পান্ডা দিয়ে সন্ত্রাস চালালো এবং পুলিশ, র্যাব, আনসার ও বিজিবি নামিয়ে আকাশে হেলিকপ্টার উড়িয়ে নির্বিচারে গুলি করে অগণিত শিশু কিশোর ও তরুণদের তাজা প্রাণ হরণ করলো, তা দেশবাসী কি এত সহজেই অল্প সময়ের মধ্যেই ভোলা যাবে? সেনা কর্মকর্তাদের উদ্দেশ্য করে সাবেক এই সেনা প্রধান বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী 3 দশক ধরে অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের মাধ্যমে যে সম্মান, মর্যাদা ও গৌরব অর্জন করেছে, তা আজ কঠিন পরীক্ষার মুখোমুখি দাঁড়িয়েছে। সার্বজনীন মানবাধিকারের আন্তর্জাতিক সর্বোচ্চ মান রক্ষা করেই আপনাদের সকলকে নিজ দেশের জনগণের পক্ষে দাঁড়াতে হবে। চোখের সামনে আমরা নিজেদের মাতৃভূমিকে ধ্বংস হতে দিতে পারি না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।